দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দুর্নীতির অভিযোগ, সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। দেশটিতে যেতে পারবেন না পরিবারের সদস্যরাও। ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন হাজী সেলিম। ব্যাংক ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আতঙ্কে ভুক্তভোগীরা। ভূমধ্য সাগর থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার। ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশ্যে ৩ দিন ধরে ভাসছিলেন সাগরে। এবং প্রেসিডেন্ট রাইসি সহ ৯ জনের মৃত্যুতে ইরানে ৫ দিনের শোক। শ্রদ্ধা জানাতে তাবরিজে জড়ো হচ্ছে মানুষ। শুরু হয়েছে তদন্ত কাজ। দর্শক, শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলার মধ্যে ২৪টিতে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে, বাকিগুলোতে ব্যবহার হচ্ছে ব্যালট। এই নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ১৩,০১৬টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে মাঠে রয়েছে ৮৯,৮৬৩ জন পুলিশ, ১,৯৩,২৮৭ জন আনসার এবং বিজিবি ও র্যাব সদস্যরা। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য প্রতি ইউনিয়নে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করতে নিয়োজিত আছেন ১৫৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, ভোট গ্রহণের তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, বগুড়া থেকে সঞ্জু রায় এবং মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী আব্দুল আলিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, সিলেটে ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কি বেড়েছে? যেহেতু একদমই প্রথম ঘন্টা চলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে আসলে সিলেটের সীমান্তবর্তী যে 3টি উপজেলা রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তা উপজেলার কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে। এবং গত ধাপের নির্বাচনের পরে কিন্তু এই উপজেলাগুলোতে যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু পুরো দমে ব্যস্ত সময় পার করেছেন। আমরা দেখেছি আজকে কিন্তু ভোট, এবং আজকের ভোটের মাধ্যমে আসলে নির্বাচিত হয়ে আসবেন এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা বিভিন্ন পদে প্রত্যাশী ছিলেন, তারা কিন্তু আজকেও অনেকটা প্রত্যাশায় বুক বেঁধে আছেন। যারা ভোটার, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেসব ভোট কেন্দ্র রয়েছে সিলেটের, সেসব ভোট কেন্দ্রগুলোতে মানুষদের উপচে পড়া ভিড়, যেটি আসলে আমরা গেল কয়েক দফার নির্বাচনে এরকম ভোটারদের উপস্থিতি আমরা তেমন লক্ষ্য করতে পারিনি, কিন্তু এই দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের উপস্থিতি সকাল থেকে আসলে ভোট কেন্দ্রগুলোতে, সিলেটের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু এরকম ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যদিও আসলে নারী ভোটারদের সংখ্যা তুলনামূলক কম, পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে বেশি রয়েছে। আমরা এখানে একজন প্রার্থীকেও পেয়েছি, আমরা এই প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। একজন প্রার্থী রয়েছেন, আপনি সম্ভবত চেয়ারম্যান প্রার্থী ছিলেন, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কোম্পানিগঞ্জ উপজেলার। আপনার পুরো নামটা একটু যদি বলেন। আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ। আসলে রশিদ নামে একজন আমরা পেয়েছি, যে আপনি ঘোড়া প্রতীকে ছিলেন। কিরকম এবং আজকের যে ভোটার উপস্থিতি, কি প্রত্যাশা করছেন ফলাফলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আমি প্রত্যাশা করছি আজকে ভোটার উপস্থিতি যেভাবে আছে, এটা গত জাতীয় সংসদ নির্বাচনের রেশিওকেও হার বানাবে। এটা প্রায় 65%-এর কাছে এই নির্বাচনের পার্সেন্টেজ আসবে। কারণ মহিলারা, বয়স্ক পুরুষ মহিলা, এরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আমি আমার নিজের সেন্টারে ভোট দিয়ে আসলাম। এখন এখানেও যেভাবে ভিড় আছে, মানুষজন যেভাবে রাস্তায় আসতেছেন, ইনশাল্লাহ এখানে খুব ভালো উপস্থিতি আছে। ধরনের অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত? পরিবেশ, আপনার প্রচার প্রচারণায় বিঘ্ন ঘটেছে কিনা, বা কোনো হুমকি রয়েছে কিনা? তো অনেক কথা আমরা শুনে থাকি। স্থানীয় নির্বাচনে কিছু এগুলা পেশি শক্তি ব্যবহার হয়ে থাকে। আমাদের এখানেও 2 জন প্রার্থীর ক্ষেত্রে হয়েছে, আমি সহ 3 জন প্রার্থী। তো সেক্ষেত্রে এগুলা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, ইলেকশন কমিশনের ডেস্ক আছেন, ওনারা দেখতেছেন, নজরদারিতে আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন আছেন উপস্থিত, যে সময় যেটা এটার তাৎক্ষণিক ব্যবস্থা ওনারা নিয়েছেন। আর আজকে একটা আসতেছে কমপ্লেন, আমি আমার ওইখানেও ওই সেন্টারে পেলাম, এখানেও এসেই আমি জানলাম যেটা টানতেছে খুব কম, এই যে ভোটাররা যেতে ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে শুনছিলেন একজন প্রার্থী যেটি বলছেন, নানা ধরনের অভিযোগ রয়েছে, তবেও তিনি বুক বেঁধে আছেন। আসলে সর্বশেষ ফলাফল বিকেল 4টার পরে আসলে ভোট গণনার মধ্য দিয়ে আসলে তিনি তার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি হয়তো পেয়ে যাবেন। আমরা আসলে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই সে এলাকার খবর। আমিনুল, ধন্যবাদ আপনাকে। সারা দেশের ন্যায় আজ কিন্তু বগুড়াতেও 3টি উপজেলায় কাহালু, দুপচাঁচি এবং আদমদীঘির 182টি কেন্দ্রে সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এই 3টি উপজেলাতে প্রতিটি পদে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান 2টি পদ, পুরুষ এবং মহিলা 3টি পদে কিন্তু একাধিক প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শীতলাই দাখিল মাদ্রাসা, এটি কাহালু উপজেলায়। 1,92,000 ভোটারের এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন, সর্বোচ্চ সংখ্যক ভাইস চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। লাবণী, আসলে সকাল থেকে যেটা আমরা ভোট কেন্দ্রের পরিস্থিতি দেখেছি, যে চিরচেনা গ্রামে যে উৎসবের আমেজ থাকে ভোট কেন্দ্রগুলোতে, সেই উৎসবের আমেজ কিন্তু আজকে আমরা দেখিনি এবং প্রতিটি যে রুম, সেই ভোট কক্ষগুলোতে প্রার্থীদের পক্ষ থেকেই এজেন্ট কিন্তু আমরা পাইনি। কোনো কোনো কক্ষে একজন প্রার্থীর এজেন্ট রয়েছে, কোনো কোনো কক্ষে কোনো এজেন্টই ছিল না। আমরা যেটি জানতে পারলাম, এটি কিন্তু ভোট কেন্দ্রের পরিবেশের জন্য না, প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু সকল জায়গায় এজেন্ট কিন্তু নিশ্চিত করা হয়নি। তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকুক বা না থাকুক, আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী তা কিন্তু চোখে পড়ার মতো। এখানে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছে। শুধু তাই না, আমরা কিন্তু টহল দেখেছি র্যাব, বিজিবি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। এখানে কিছু খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আজকে ভোট দিতে এসছে। একটু সরাসরি তাদের সাথে কথা বলবো। কাকা, ভোট দিয়েছেন কিনা, ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন বলেন? হ্যাঁ, ভোট দিলাম বাবা, খুব সুষ্ঠুভাবে ভোট দিলাম। ভোট কেন্দ্র খুব ভালো, বুঝছেন? হ্যাঁ, বুঝছেন বাবা। আমরা ভোট দিয়েছেন আপনি? ভোট দিয়েছি, শীতলা মাদ্রাসায় ভোট দিয়েছি। ভোটের পরিবেশ খুব ভালো। এখন জনগণ কাজের জন্য পরিবর্তিত ভোটে লোক আসবে, ভোটাররা ভালো সুস্থভাবে ভোট দিতে, আইন শৃঙ্খলা খুব ভালো। এখানে ভোট দেওয়া সব কোনো অসুবিধা নেই, সবাই ভোট দিচ্ছে। এজেন্ট ব্যাপারে এজেন্ট কোনো প্রার্থী দূরে আছে, এজেন্ট দেয়নি, কারণ এখনকার চেয়ারম্যান প্রার্থী যে কটা আছে সেই কটা প্রার্থী এজেন্ট দিয়েছে। ভাইস চেয়ারম্যান মহিলা এরা তা আমাদের দূরের দিকে এজেন্ট দেয়নি। ধন্যবাদ আপনাকে। লাবণী, আপনি শুনছিলেন যে ভোটাররা যেটি বলছিল, তারা কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পেরেছে। তবে প্রার্থীদের যে উপস্থিতি, যে কেন্দ্রের বাইরে যে তাদের সমর্থকদের যে উৎসবমুখর পরিবেশ থাকে, তা কিন্তু আমরা এই উপজেলায় এখন পর্যন্ত দেখিনি। তবে তারা যেটি বলছে, বিভিন্ন মানুষ যে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য আজকেও কিন্তু গতবারের মতোই প্রশাসনের যে তৎপরতা দেখছি, তা কিন্তু সত্যি ইতিবাচক। এখন পর্যন্ত বগুড়ার উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। উপজেলা নির্বাচনের আরো খবর জানবো, আমরা সরাসরি চলে যাচ্ছি মানিকগঞ্জে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী আব্দুল আলিম। ধন্যবাদ সঞ্জু। তো মানিকগঞ্জের দ্বিতীয় ধাপের 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঘিওর, দৌলতপুর এবং শিবালয় উপজেলায়। তো এই 3টি উপজেলায় সকাল 8টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমরা যতটুকু প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য, আনসার সদস্য এবং 2 প্লাটুন বিজিবি, র্যাব ফোর্সেস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছে, যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছে। আর এই ঘিওর, আমি এখনো অবস্থান করছি ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনের বানিয়াজুরি কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা আছে প্রায় 1300। সকাল এই 1 ঘন্টায় কাস্ট হয়েছে প্রায় 100 কাছাক মতো। তো ভোটার উপস্থিতি কিন্তু একেবারে কম দেখা গেছে। আর যেটা মনে করছেন যে সাধারণ ভোটাররা এবং এরা যে বেলা বাড়ার সাথে সাথে বা বিকেল নাগাদ 2টার পরে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে তারা ধারণা করছেন।
ধারণা করছেন। আমরা কথা বলেছি পুলিশ সুপারের মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের সাথে। তিনি যেটি বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং যে পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ডিবি থেকে প্রায় সহস্রাধিক যে পুলিশ সদস্য তারা তৎপর রয়েছে এবং মাঠে মোবাইল টিম অবস্থান করছে। তো আমরা এখন পর্যন্ত সকাল থেকে এই 9টা বাজে এক ঘন্টা আমরা এখন পর্যন্ত কোথাও কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। এছাড়া আমরা মানিকগঞ্জে ইভিএম এ ভোট দিতে পেরে কিন্তু অনেকেই যে এই প্রথম ভোট দিয়েছে তারা কিন্তু অনেকটা উৎফুল্ল পরিবেশে কিন্তু তারা ভোট দিতে পেরেছে। তো আমরা এখন কথা বলবো একজন ভোটারের সাথে। আচ্ছা, মেশিনে ইভিএম এ ভোট দিয়ে কেমন লাগলো? ভালো লাগছে। পরিবেশ কেমন? ভোটের পরিবেশ কেমন? অনেক সুন্দর। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে ইভিএম এ ভোট দিয়ে কিন্তু অনেকটাই তারা উৎফুল্ল হয়েছে এবং তারা মনে করছেন যে ইভিএম এ ভোট দিয়ে তারা অনেক খুশি। লাবণী, এই ছিল মানিকগঞ্জের আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম, সঞ্জু এবং আমিনুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে, সকাল থেকে চলবে বিকাল 4টা পর্যন্ত। সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, ভোট গ্রহণের আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের আমিনুল ইসলাম, সেই সাথে আরো যুক্ত হবেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। দুঃখিত দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন মৌলভীবাজার থেকে সালেহ ইলাহি কুটি, নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমে চলে যাব সহকর্মী সালেহ ইলাহি কুটির কাছে। তিনি রয়েছেন মৌলভীবাজারে। কুটি, কেমন চলছে ভোট গ্রহণ? সকাল থেকে তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ইভিএম এ কি ভোট নেওয়া হচ্ছে? তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি বলছিলেন, আজকে মৌলভীবাজার জেলার 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। আপনি জানেন যে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন আইনি জটিলতার কারণে সেটা স্থগিত করা হয়েছে। শুধুমাত্র মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলা নির্বাচনে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা শেষে আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে ভোটার উপস্থিতিটা সকালের বেলা দিকে খুবই কম ছিল শুরুর দিকে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তেছে। এই উপজেলায় নির্বাচনে 3জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ত্রিমুখী লড়াই হবে এবং এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে দিয়ে যিনি হয়তো একজন নির্বাচিত হবেন। এবং এখানে 5জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 4জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার হচ্ছে 1,87,552টি। 66টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। আমি আপনাকে দেখাতে চাই, আমি আছি এখন একটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল থেকে ভোটাররা আসছেন এবং ভোটার দিচ্ছেন এবং ভোট নির্বিঘ্নে করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এখানে অনেক ভোটাররা আছেন যারা তাদের ভোট দিয়ে ইতিমধ্যেই চলে গেছেন এবং আশা করা হচ্ছে যে এই জায়গায় ভোটার উপস্থিতি অনেকটা বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। আমার সাথে আছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী, তিনি জানাচ্ছেন কেমন হচ্ছে তার এই ভোটটি। আপনি বলেন তো, আপনি যে আপনার ভোট কেমন দেখতেছেন এই যে ভোট পড়তেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাজনগর উপজেলাবাসী, আলহামদুলিল্লাহ, আসলে সকাল থেকে ভোটার উপস্থিতি যদিও কম, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখতেছি ভোটারগণ আস্তে আস্তে ভোট কেন্দ্রে আসতেছেন এবং তাদের স্বাচ্ছন্দ্য মতে তাদের ইচ্ছা মতো তাদের মতের প্রার্থীকে ভোট দিচ্ছেন। যে আপনি যেমনটি শুনছিলেন, আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন। তিনি তার সেখানে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। বিল্লাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের 3টি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো সকাল থেকে আমরা ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি যে ভোটার উপস্থিতি এখন কিছুটা কম হলেও বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি কিন্তু ততটাই বাড়ছে। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ,
আড়াইহাজার এবং সোনারগাঁ 3টি উপজেলাতে 9 জন চেয়ারম্যান প্রার্থী সহ 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আজকে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে আছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি জানিয়েছেন যে পুরো এই 3টি জেলাকে ঘিরে 32 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং র্যাব বিজিবির স্ট্রাইকিং ফোর্স সদস্যরা কিন্তু কাজ করছেন। একই সাথে পুলিশ ও আনসার সদস্যরা কিন্তু ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত এই 3টি উপজেলাতে একেবারে স্বাভাবিকভাবেই আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রার্থীরাও জানিয়েছেন যে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিটিও কিন্তু তারা আজকে সকাল থেকে জানিয়ে আসছেন। এই মুহূর্তে আপনাকে রূপগঞ্জের একটি ভোট কেন্দ্র দেখাচ্ছি। এটি রূপগঞ্জ রূপসী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র। মানে এখানে একেবারেই স্বাভাবিকভাবেই কিন্তু যে ভোটাররা আসেন এবং তারা কিন্তু তাদের ভোট দান করে তারা কিন্তু চলে যাচ্ছেন। তো এইভাবেই আসলে অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও চলছে। পাশাপাশি রূপগঞ্জ ছাড়াও আড়াইহাজার এবং সোনারগাঁ এই 2টি এলাকাতেও ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে সোনারগাঁয়ের এই যে বিষয়টি একটু জানাতে চাই, সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ কিন্তু ইতিমধ্যেই করেছেন মাহফুজুর রহমান কালাম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুল ওমরের বিরুদ্ধে নিয়ে অভিযোগ করেছেন। এখন এছাড়া আড়াইহাজারে যিনি দোয়াত কলমের প্রার্থী শাহজালাল তিনি কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল স্বপন তার লোকজনকে মারধর করেছে এমন অভিযোগ কিন্তু করেছেন, এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন। এছাড়া তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। বলা যায় সকাল থেকে স্বাভাবিকভাবেই উৎসবমুখর পরিবেশই নারায়ণগঞ্জের 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে পরিস্থিতি, পরবর্তীতে হয়তো আরও জানাতে পারবো। আমরা এই মুহূর্তে চলে যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ধন্যবাদ বিল্লাল। কুষ্টিয়াতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হচ্ছে। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ায় 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 4টি উপজেলায় এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি রয়েছি কুমারখালী উপজেলায় হোগলা জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে। আমি যদি একটু দেখাই যে আসলে এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার রয়েছে 2830 জন। তবে আসলে এখনো 1 ঘন্টা পার হয়েছে, 1 ঘন্টা এখানে 90টির মতো ভোট পড়েছে। তবে এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়বে। তবে আমরা এতটুকু বলতে পারি, সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং তারা সব ধরনের যে কোনো বিশৃঙ্খলা রোধে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। ভোটাররা আমি যে কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রে ভোটাররা আসতেছেন, কিন্তু আসার সংখ্যা এখনো কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছে। আমার সাথে একজন ভোটার রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো ভোট দিতে এসেছেন, কোনো বাধা বিপত্তি আছে কিনা আর কেমন পরিবেশে ভোট হচ্ছে? সুন্দরভাবে ভোট হচ্ছে, কোনো বাধাভেদ না আসছে আর নাই। এটাই। কোনো প্রভাব বিস্তার করছে নাকি কেউ? না না না, কোনো ব্যক্তি কোনো প্রভাব বিস্তার করেনি। শান্তিপূর্ণ ভোট দিতে পারছেন আপনারা? হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট দিতে পারছি। যেমনটি শুনছিলেন, আমি যে উপজেলায় রয়েছে এটি কুমারখালী উপজেলা। এখানে কিন্তু 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান, তিনি হচ্ছে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আরেকজন রয়েছে গোলাম মোর্শেদ পিটার, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও এখানে ভাইস চেয়ারম্যান রয়েছে পুরুষ 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে 2 জন। তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই যে কুমারখালী উপজেলা, এই উপজেলায় কিন্তু প্রার্থীদের চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তো এর আগেই কিন্তু ভোটের আগে থেকেই 2 প্রার্থীর কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ ছিল, প্রভাব বিস্তারের অভিযোগ ছিল এবং এখানে মোটামুটি উত্তেজনা বিরাজও করেছে ভোটের প্রচারণায়। তবে আমরা সকাল থেকে এখানে দেখেছি, সকাল 8টা থেকে এখানে দেখেছি, কিন্তু ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা আসছেন এবং ভোট দিচ্ছেন। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রশাসন তৎপর রয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা। আপনাকে জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 4টি উপজেলায় কিন্তু মোট 8 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর মধ্যে কিন্তু ভেড়ামারা যে উপজেলা রয়েছে সেই ভেড়ামারা উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় আবু হেনা মুস্তফা কামাল কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে। তাছাড়া দৌলতপুর উপজেলায় এমপির ভাই রয়েছে স্বতন্ত্র এমপি রেজাউল চৌধুরীর ভাই টোকেন চৌধুরী, তিনি কিন্তু অনেকটাই জয় নিশ্চিত করেছেন। তবে আমরা বলতে পারি, আমি যে উপজেলায় রয়েছি কুমারখালী উপজেলা এবং মিরপুর উপজেলা, এই 2টি উপজেলায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই, শক্ত প্রতিদ্বন্দ্বের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লাবণী।
ধন্যবাদ তিতাস, বিল্লাল এবং সালে এলাহি কুটি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল থেকেই। সে ব্যাপারেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কেন্দ্রগুলোর সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা, সামরিক কেনাকাটায় অনিয়ম, ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। এতিমদের জায়গা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কোনোটাই বাদ রাখেননি পুরান ঢাকার এই অঘোষিত সম্রাট। দখল করা জমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা। ভুক্তভোগীদের কেউ কেউ ভয়ে মুখও খুলতে চান না। শাহাদাত নিশাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কয়েক বছর ধরে পানিবন্দী ষাটোর্ধ্বকারী সাখাওয়াত হোসেন। পরিবার নিয়ে অনেকটা বন্ধে জীবন। তার এমন করুণ দশায় হাত রয়েছে ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের। অভিযোগ রয়েছে ওই ব্যক্তির ভিটেবাড়ির 5.5% জমি হাজী সেলিম তার নামে খতিয়ানভুক্ত করে নেন। পরে হাজী সেলিমের বিরুদ্ধে ফতুল্লা ভূমি অফিসে মামলা করে 2020 সালে রায় পান। তবুও নাম জারি করতে পারেননি এই বৃদ্ধ। জায়গা দখলের পায়তারায় তাকে হয়রানি করা হয় মামলা দিয়ে। নিজের জমি ফিরে পাওয়া তো দূরের কথা, পরিবার নিয়ে এখন আতঙ্কে তিনি। বিচার অবশ্যই পাইবো। পানি বন্দি করে রাখছে আমাগো, এই কোনো দিকে যাইতে পারি না, এই রাস্তা নাই আমাগো, রাস্তা পর্যন্ত বন্ধ আমাগো। দখলের চিত্র এখানেই শেষ নয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় সড়কের পাশে থাকা সড়ক জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন হাজী সেলিম। সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করিনি। আমরা গণহারে গণবিজ্ঞপ্তিতে আছে আমাদের, আমরা রেগুলার গণবিজ্ঞপ্তি দিয়ে লোকজনকে কোনো স্ট্রাকচার করলে তো রেগুলার বাধা দিচ্ছি। যেমন কোনো যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যই এই ধরনের বাধা দেয়া হবে। এর আগে 2020 সালের 2 নভেম্বর সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। সে সময় তার দখলে থাকা সরকারি 14 বিঘা সম্পত্তি দখলমুক্ত করা হয়। হাজী সেলিমের সবচেয়ে বেশি দখল বাণিজ্যের চিত্র পুরান ঢাকায়। মানুষের পারিবারিক জায়গা দখল করে তার প্রতিষ্ঠান দিয়ে ভবন তুলছেন এমন ঘটনা অনেক। তেমনি এক ভুক্তভোগী লালবাগের বাসিন্দা ফারজানা হক। আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে নিয়ে আমি এখন সংশয়ে আছি, খুবই বিপদে আছি। বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই। অভিযোগ উঠেছে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের জায়গাও দখল করেন হাজী সেলিম। শুধু তাই নয়, মদিনা আশিক টাওয়ারের জমি দেখিয়ে পূবালী ব্যাংক থেকে 500 কোটি টাকা ঋণ নেন, যা এখনো শোধ করেননি। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় এই ভবন, যেখানে এতিমখানার সাইনবোর্ডও ঝুলতে দেখা যায়। কিন্তু এরপরও ভবন দখলে রেখেছেন হাজী সেলিম। অভিযোগের এসব বিষয়ে হাজী সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সঙ্গে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি তিনি। একই সাথে বড় ছেলে সংসদ সদস্য সোলাইমান সেলিমের মুঠোফোনে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান তিনি কথা বলতে ইচ্ছুক নন। আপাতত তো উনি এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড না। রাজনৈতিক মহলের এমন প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপরে, তারা কিন্তু এদের দ্বারা প্রভাবিত, যার ফলে যাদেরকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বা অপরিহার্য, তাদেরকে সেটা থেকে জবাবদিহিতায় আনা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সুবিধাভোগী। এসব বিষয়ে দুদকের তৎপরতাও জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে। স্থানীয় সময় সোমবার ভোরে তাদের ভূমধ্যসাগরে ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসতে দেখা যায়। জলসীমায় টহল দেওয়া ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের
প্রথমে শনাক্ত করেন। তারা 3 দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় 600 কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা। ইতালির সিসিলি দ্বীপ তাদের গন্তব্য ছিল বলে জানা গেছে। উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা। প্রস্তুত 31,000 গরু। লোকসান এড়াতে আমদানি বন্ধের দাবি। দর্শক, জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের মৃত্যুতে দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30টায় তারবিজে রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এতে অংশ নিতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। রাইসির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অন্যদিকে এ দুর্ঘটনার সঠিক কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। অন্যয় কর্মকারের রিপোর্ট। দুর্গম পাহাড়ি এলাকার ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে আনা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় রুদ্ধশ্বাস এক অভিযানের। পৃথিবী সাক্ষী হয় ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির। এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহীর সন্ধানে সোমবার সর্বশক্তি দিয়ে অভিযানে নামে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মেলে সেখানকার দুর্গম পাহাড়ি এলাকায়। রেড ক্রিসেন্টের ধারণকৃত ছবিতে দেখা যায় পুড়ে ছাই হয়ে গেছে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি। ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। এদিকে রাইসির মৃত্যুতে রাজনৈতিক সংকট এড়াতে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী বাঘেরি কানি। সেই সঙ্গে আগামী 50 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাও দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মোহাম্মদ মোকবার। এ সময় জাতির এমন ক্রান্তি লগ্নে ধৈর্য ধারণের আহ্বানের পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। তবে জনগণের স্বার্থে আমাদের কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্মান্তিক এই ঘটনা যাতে সরকার পরিচালনায় আমাদেরকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের পাশাপাশি দুর্ঘটনায় নিহত তার অন্যান্য সফর সঙ্গীর দাফনও সেখানে হবে বলে জানা গেছে। তার আগে মরদেহগুলো তাবরিজের ফরেনসিক বিভাগে রাখা হবে। এরই মধ্যে দেশটিতে 5 দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা। সেখান থেকেই হেলিকপ্টার যোগে তাবরিজে ফেরার পথে জোলাফ এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিন্তু ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন সড়ক এবং মহাসড়কের আশেপাশে কিন্তু একটা উৎসব ভাব কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং বিভিন্ন মুড়ে এবং পাড়ার মুড়গুলোতে কিন্তু পোস্টারে কিন্তু ভরে গেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ধামরাই উপজেলা নির্বাচনের সম্ভাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। আমরা চলে যাব একই খবর নিয়ে চট্টগ্রামে নাদিমের কাছে। নাদিম। ক্যান্টন ফেয়ার
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের টানতে প্রতি বছর এ মেলার আয়োজন করে চীন। বছরে 3 ধাপে অনুষ্ঠিত এ মেলায় কৃষক থেকে কর্পোরেট কোম্পানির মালিক সবার প্রয়োজনীয় পণ্যের সমাহার ঘটে কুয়াংচৌ শহরে। ইউরোপ ও এশিয়া সহ মধ্যপ্রাচ্যের ক্রেতারা ছুটে আসেন 12 লাখ স্কয়ার মিটারের এ প্রদর্শনীতে। মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে 2015 সাল থেকে শুরু হয় ক্যান্টন ফেয়ার। চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে বিদেশি ব্যবসায়ীদের টার্গেট করে মেলার যাত্রা শুরু হলেও করোনা মহামারীর পর থেকে বিদেশিদের সাথে দেশীয় ব্যবসায়ীরাও মেলায় প্রবেশের সুযোগ পান। পাইকারি পণ্য কেনাবেচার এই মেলায় প্রতিদিন প্রায় 2 লাখ ব্যবসায়ী অংশ নেন। বছরে 3 বার প্রতি ধাপে 6 দিন করে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে কৃষি যন্ত্রপাতি, মোবাইল, মেশিনারিজ ও গাড়ি সহ নয়া প্রযুক্তির পণ্য তুলে ধরা হয়। দ্বিতীয়বার গৃহস্থলী পণ্য আর তৃতীয় ধাপে খাদ্যপণ্য ও পোশাকের প্রদর্শনী করা হয়। মেলায় ছুটে আসেন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাইকারি ব্যবসায়ীরা। Actually, I'm looking for some electronics. প্রকৃতপক্ষে ইলেকট্রনিক পণ্য দেখছি আমি। এছাড়া নতুন ডিজাইনের নতুন পণ্য খুঁজতেছি। And the new design about my field. इधर आए तो बाद में রান্না এবং বাসাবাড়ির পণ্য কেনার জন্য আসছি আমি। কিছু ইলেকট্রনিক পণ্য দেখেছি। সব মিলতা है इधर। পাইকারি পণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও পছন্দ ক্যান্টন ফেয়ার। এই বিজনেসটা হচ্ছে ফার্নিচারের, তো পাশাপাশি সব আইটেম নিয়ে কাজ করি, যেহেতু ট্রেডিং কোম্পানি। বায়ারের রিকোয়ারমেন্ট যেই প্রোডাক্টের উপরে থাকে ওইগুলা নিয়ে কাজ করি। ইলেকট্রিক, ইলেকট্রনিক্স এবং এগ্রিকালচারটা বেশি এইখানে সবাই ভিজিট করে। এখানে সুবিধাটা হলো সব জিনিস একত্রে পাওয়া যায়। নতুন নতুন কোনো আইটেম আছে কিনা সেটাও আমরা চেক করে এসে দেখি, যদি হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে যাই। চলতি বছরে মার্চে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের মেলা। পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। প্রথম টি-20তে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে খেলবে টাইগাররা, প্রত্যাশা মাশরাফির। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা। জেলায় প্রস্তুত রয়েছে প্রায় 31,500 গরু। পশুখাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে পশুপালন খরচ। এ অবস্থায় ভারতীয় গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। সহকর্মী আরিফুর রহমানের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে বছর জুড়েই দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানিতে। তাই আসন্ন ঈদ ঘিরে রাত দিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সাথে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার। ঝালকাঠির খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। অনেক খামারে এরই মধ্যে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম। তবে এবছর গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি ভালো দাম পেতে দেশের বাজারে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। খেরকুডা, তারপর নিজেদের গাছ লাগানো আছে, এইগুলো খাওয়াই, কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না। বর্তমানে যে গোখাদ্যের যে দাম, এই অবস্থা আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম, হয়তো বা হবে না, হয়তো বা কিছু কম হবে, কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে। স্থানীয় উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে, রোগ ও কেমিক্যাল মুক্ত গরু উৎপাদনে সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। আমরা রুট লেভেলে তদারকি করছি খামার টু খামার, সেখানে কোনো স্টেরয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না। আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, আমরা সার্বক্ষণিক তদারকি করবো। অ্যাট দ্য সেম টাইম ওখানে যদি কোনো সিক অ্যানিমেল হয়, সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় 1716টি খামারে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে 31,019টি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র তাপ প্রবাহে হবিগঞ্জের চুনারু ঘাটে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে উপজেলার বেশ কিছু এলাকায় নলকূপে মিলছে না পানি। এতে সুপেয় পানির সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সহকর্মী আমির হামজার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া।
চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বেশ কিছু এলাকায় নলকূপগুলো 60 থেকে 80 ফুট পর্যন্ত বন্ডিং করা। তবুও চৈত্র বৈশাখ মাস এলেই এখানকার নলকূপগুলোতে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করে উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কিছু এলাকায় অগভীর নলকূপে একেবারেই মেলে না পানি। পানি সংকটে স্থানীয়দের ছুটতে হয় পাশের বাড়ি কিংবা প্রাইমারি স্কুলে, যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় পানি। এতে ভোগান্তি কয়েক গুণ বাড়ে তাদের। আমরা পানির লেগে খুব বেহাল আছি। একটা কল আছে, স্কুল করে এটা না গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হোম একজন সিরিয়ালে ভাই। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির। বাচ্চা কাচ্চালে হয়ে যেতাম, কোনো গোসল করতাম, পানি খাইতাম। এই 5 মাস আগে আমরা এখানে কোনো পানি থাকে না, মনে করুন খাওয়ার পানি বন্ধ থাকে না, গোসল করার তো পানি থাকে না। পানি সংকটের কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, দাবদাহের পাশাপাশি হাওরের সেচের পানি তোলায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ কর্মীদের। সমস্যা থেকে উত্তরণের জন্য মাটির উপরিভাগের পানিগুলোকে ধারণ করতে হবে, কারণ আমরা জানি যে মাটির উপরের পানিগুলো মাটির নিচে পানির ভারসাম্যগুলোকে রক্ষা করে। সেই ক্ষেত্রে আমাদের পুকুর, নদী, খাল, জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে। পানির সমস্যা সমাধানে এরই মধ্যে 8টি গভীর টিউবওয়েল বরাদ্দ দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বরাদ্দ তো আপনার চাহিদা অনুযায়ী আসে না, বরাদ্দ যেভাবে আসে ওইভাবে বিভাজন হয়। বিভাজন হওয়ার পর প্রতি ইউনিয়নে যা পায় তারা হচ্ছে যে সমস্ত এলাকায় যে পানির সমস্যা, আমরা ওই সমস্ত এলাকায় রিকমেন্ডেশন করি। উপজেলার 5টি গ্রামের প্রায় 70% নলকূপে পানি সংকট বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।